ধর্মেন্দ্র প্রধান রিজাইন করেছেন। দীর্ঘদিন ধরেই তার রেজিগনেশন চাওয়া হচ্ছিল, কিন্তু সরকার যখন এক্সামিনেশন সংক্রান্ত সমস্যাগুলির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, রিস্ট্রাকচারিং করছে, তখন শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকেই কেন সরাতে হলো? যে কোনো বড় সমস্যার সমাধানে মূলত তিনটি বিষয় প্রয়োজন: কঠোর আইন, সেই আইনের প্রপার রেগুলেশন, এবং যে ইনস্টিটিউশনের মধ্যে সমস্যা হয়েছে তার স্ট্রাকচারাল রিফর্ম। সরকার এই তিনটি জায়গাতেই কাজ করেছে। এনটিআর 47 জন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে, এডুকেশন সেক্রেটারিকে ট্রান্সফার করা হয়েছে এবং আরও কয়েকটি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন শুরু হয়েছে। তারপরেও এই সিজেপিদের একটাই দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। আমি আগেও বলেছিলাম, সমস্যাটা শুধু এক্সামিনেশন নিয়ে নয়। ধর্মেন্দ্র প্রধান বড় পরিসরে ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে শিক্ষা ব্যবস্থায় ইন্ট্রোডিউস করছিলেন। ধীরে ধীরে এমন একটি স্ট্রাকচার তৈরি হচ্ছিল যেখানে শিশুরা নিজেদের দেশ, নিজেদের ইতিহাস এবং নিজেদের সিভিলাইজেশনকে নতুনভাবে জানতে পারবে। কারণ ছোটবেলা থেকেই কেউ কাউকে যদি একটা নির্দিষ্ট ন্যারেটিভে পড়ায়, বড় হয়ে সেই চিন্তা বদলানো অত্যন্ত কঠিন। খুব কম মানুষ অরিজিনাল ডকুমেন্টস খুঁজে পড়েন, রিসার্চ করেন বা নিজের শেখার তথ্যকে আবার ভেরিফাই করেন। অধিকাংশ মানুষ কিন্তু স্কুল এবং কলেজে যা পড়ছে, যাই দেখানো হচ্ছে, সেটাকেই সত্যি বলে ধরে নেয়। সেই কারণেই এডুকেশন সিস্টেমের ভেতরে যে পরিবর্তন শুরু হয়েছিল তা অনেকের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ সত্যিটা জানাজানি হয়ে গেলে বিরোধীরাই তো অস্বস্তিতে পড়বে। ধর্মেন্দ্র প্রধান পদে থাকলে সেই পরিবর্তন আরও এগিয়ে যেত, তাই তাকে সরানো বিরোধীদের কাছে একটা রাজনৈতিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। এদিকে কংগ্রেস এবং সমাজবাদী পার্টিরও নিজেদের ইলেকটোরাল ক্যালকুলেশন রয়েছে। বিশেষ করে কংগ্রেসের অতীত রেকর্ড নিয়ে নরেন্দ্র মোদী তো বারবার আক্রমণ করেন। সেই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসার মতো শক্তিশালী স্ট্র্যাটেজি এখনও তাদের কাছে নেই। আর তাদের যুগে যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল না, তাই অনেক তথ্য ধামাচাপা পড়ে যায়। তাই এক্সামিনেশন প্রোটেস্টকে ব্যবহার করে সরকারকে কর্নার করা এবং এডুকেশন মিনিস্টারের রেজিগনেশন আদায় করা তাদের জন্য একটা বড় পলিটিক্যাল ভিক্টরি হতে পারত। কিন্তু একটা মজার বিষয় শুনবেন, দেশের বহু মানুষ অবশ্য শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন যে আন্দোলনকে এতটা বড় হওয়ার সুযোগ কেন দেওয়া হলো। আপনাদেরও নিশ্চয়ই মনে হয়েছে যে প্রথম পর্যায়েই তো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দিল্লিতে পরিস্থিতিকে আনকন্ট্রোল কেন হতে দেওয়া হলো? সরকারের কিন্তু এই প্রোটেস্টকে দমন করা খুব সহজ একটি কাজ ছিল। শুরুতে সামনে ছিল ছাত্ররা, পরে প্রোটেস্টের মধ্যে বিভিন্ন রাজনৈতিক এবং উগ্র গোষ্ঠী ঢুকে পড়ে। নাবালকদের সামনে রেখে পেছন থেকে ভায়োলেন্স, স্টোন পেল্টিং এবং ডিসঅর্ডার তৈরি করার চেষ্টাও দেখা যায়। সরকার অবশ্য শুরু থেকেই মাইনরসদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন না নেওয়ার সিদ্ধান্তেই ছিল। ফলে সিকিউরিটি ফোর্স মূলত নিজেদের ডিফেন্স করছে, কিন্তু সেই ডিফেন্স করতে গিয়ে যখন ধাক্কাধাক্কির মতো সিচুয়েশন তৈরি হয়, তখন কেউ আবার সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়াচ্ছে এবং স্টুডেন্টদের আরো উত্তক্ত করছে। কিন্তু মূল প্রশ্ন থেকেই যায়, যদি সমস্যা এনটিএর মধ্যে হয়ে থাকে, তাহলে এনটিএ চিফের রেজিগনেশন কেন দাবি করা হলো না? এনটিএর পূর্ণ রিস্ট্রাকচারিং, অ্যাকাউন্টেবিলিটি এবং এক্সামিনেশন সিস্টেম ঠিক করার কনক্রিট প্রপোজাল কেন সামনে আনা হলো না? বিরোধীরা পার্লামেন্টে গিয়ে আলোচনা করতেও প্রস্তুত ছিল না। সরকার কিন্তু বলছিল যত সময় প্রয়োজন আলোচনা হোক, সব সাজেশন শোনা হবে। তারপরেও প্রায় 5 দিন সংসদ চলতে দেওয়া হয়নি। এর ফলে শুধু এডুকেশন ইস্যু নয়, অন্য গুরুত্বপূর্ণ বিলসও আটকে যাচ্ছিল। বিশেষ করে এফসিআরএ আইন, বিদেশি ফান্ড কোথা থেকে আসছে, কোথায় জমা হচ্ছে, কার হাতে খরচ হচ্ছে, সবকিছু ডিটেইলড রিপোর্টিং বাধ্যতামূলক করার পরিকল্পনা ছিল। ইনকাম ট্যাক্সের মতো ফান্ড ইউটিলাইজেশনেরও সম্পূর্ণ হিসাব দিতে হতো। এছাড়াও বন্দে মাতরম সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আইন সংসদে আনার প্রস্তুতি ছিল। কিন্তু সংসদ বন্ধ থাকার জন্য একটি রাজনৈতিক শর্ত আনা হলো যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না। অর্থাৎ লক্ষ্য ছিল দুই দিক থেকে সরকারকে আটকানো। প্রথমত, শিক্ষা ব্যবস্থায় চলা পরিবর্তনকে থামানো, যাতে আসল ইতিহাস বেরিয়ে না আসে। দ্বিতীয়ত, সংসদ বন্ধ রেখে অন্য গুরুত্বপূর্ণ আইনগুলোকেও আটকে দেওয়া। এখন খবর এসেছে ধর্মেন্দ্র প্রধান নাকি নিজের রেজিগনেশন টেন্ডার করেছেন। আর তার পদত্যাগ হওয়ার পর এরপর কি হবে? কারণ আসল গল্প তো শুরু হবে তার চলে যাওয়ার পর। দেখুন, আমি মনে করি যে নরেন্দ্র মোদী 1 বা 2 ধাপ নয়, অন্তত 10 ধাপ সামনে ভেবে সিদ্ধান্ত নেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ যদি প্রধানমন্ত্রী গ্রহণ করে রাষ্ট্রপতির কাছে পাঠান, তাহলে ধরে নিতে হবে যে এর পরের অ্যাকশন প্ল্যান আগে থেকেই তৈরি ছিল। কারণ আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের জেনুইন ইস্যু নিয়ে, কিন্তু পরে তার মধ্যে রাজনৈতিক সংগঠন, বাইরে থেকে আসা ফান্ডিং, তারপর বিভিন্ন সাসপিশিয়াস সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার ঢুকে পড়ে। পাকিস্তানিতে তৈরি হওয়া বিভিন্ন অ্যাকাউন্ট, কানাডার রুট, সেখান থেকে আসা মানি এবং খালিস্তানি নেটওয়ার্কের কোনো ভূমিকা ছিল কিনা সেটাও ইনভেস্টিগেট করা হবে। সরকার সম্ভবত প্রথমে ছাত্রদের মূল দাবি মেনে তাদের প্রোটেস্ট থেকে সরিয়ে দিতে চাইছে। ছাত্ররা ফিরে গেলে আর তাদের আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারবে না। তখন যারা ভায়োলেন্স, স্টোন পেল্টিং বা পার্লামেন্ট এবং প্রাইম মিনিস্টার রেসিডেন্সের দিকে ক্রাউড নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে আলাদা করে চিহ্নিত করা সহজ হবে। ইভেন দিল্লি পুলিশ তো মেটা এআই গ্লাসও পড়েছিল, যেখানে চশমা থেকে তারা সমস্ত ফুটেজ রেকর্ড করছিল। এছাড়াও এআই ফেশিয়াল রেকগনাইজেশনও ব্যবহার করা হয়েছিল। তো এখানে কেউ ছাড় পাবে না, এটা তো নিশ্চিত করে বলাই যায়। আরেকটি বড় প্রশ্ন, সিভিল ড্রেস পরে যারা লাঠি চালাচ্ছিল, তারা সত্যি পুলিশ ছিল নাকি ক্রাউডের মধ্যে
ঢুকে পড়া অন্য কেউ ছিল। ইউনিফর্মে থাকা অফিসার্সদের বিরুদ্ধে সাসপেনশন, ট্রান্সফার এবং ইনকোয়ারি হয়েছে, কিন্তু প্লেন ক্লথসে থাকা লোকগুলোর পরিচয়ও তদন্তে বের করতে হবে তারা পুলিশ না হলে কার নির্দেশে সেখানে এসেছিল। যন্তর মন্তর থেকে পার্লামেন্ট বা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোনোর পরিকল্পনাটা স্পন্টেনিয়াস ছিল নাকি তার পেছনে অর্গানাইজড কনস্পিরেসি ছিল? ইন্টেলিজেন্স এজেন্সিজ সম্ভবত ইতিমধ্যেই সেই ডেটা সংগ্রহ করেছে। বাইরে থেকে যেটাকে ইন্টেলিজেন্স ফেলার বলে মনে হচ্ছিল, আসলে ভেতরে সমস্ত ম্যাপ তৈরি করা হচ্ছিল। গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ওয়েট করছিল সমস্ত ডেটা পাওয়ার জন্য, এই জন্যই প্রোটেস্টটাকে এতটা বাড়তে দেওয়া হয়েছিল। এই স্ট্র্যাটেজি অনেকটা এমন যে প্রথমে পুরো নেটওয়ার্ককে প্রকাশ্যে সামনে আসতে দেওয়া, যাতে ছাত্রদের পেছনে লুকিয়ে থাকা আসল মুখোশ, আসল পলিটিক্যাল অপারেটর, আসল টেরোরিস্ট এবং ফরেন হ্যান্ডলার এবং ভায়োলেন্স অর্গানাইজেশন সবকিছু একসঙ্গে সামনে চলে আসে। তারপর ছাত্রদেরকে সরিয়ে অ্যাকচুয়াল যারা অ্যাক্টর রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করা। মোদী সরকার আগেও ইন্টারনাল ডিস্টারবেন্স এড়াতে কিছু সিদ্ধান্ত থেকে পিছিয়েছেন। ফার্মার্স প্রোটেস্টের সময় কৃষি আইন প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু সিএএ এর মতো ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে সরকার পেছোয়নি। অর্থাৎ ট্যাকটিক্যাল রিট্রিট মানেই সারেন্ডার নয়, অনেক সময় এক ধাপ পিছিয়ে আরো শক্তিশালী ভাবেও ফিরে আসা যায়। এখানে বিরোধীরা বলছিল যে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন ছাড়া পার্লামেন্ট চলতে দেওয়া হবে না, আর এখন তো রেজিগনেশন হয়ে গেছে, এখন আর কি এক্সকিউজ থাকবে? এবার তাদের পার্লামেন্টে এসে আলোচনা করতে হবে। এফসিআরএ অ্যামেন্ডেন্ট, ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, পিওকে পরিস্থিতি, বন্দে মাতরম সংক্রান্ত প্রপোজাল এবং এনটিএ নিট কন্ট্রোভার্সি সবকিছুর মুখোমুখি হতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, নিট এবং স্টুডেন্ট প্রোটেস্টের আড়ালে কারা কি ভূমিকা পালন করেছে সেই ইন্টেলিজেন্স রিপোর্ট সংসদের সামনে এলে বহু রাজনৈতিক মুখোশ খুলে যাবে। এমনও দেখা যেতে পারে ছাত্রদেরকে যারা এতদিন ধরে ইন্ধন দিচ্ছিল সরকারের বিরুদ্ধে যাওয়ায়, তারাই হয়তো মেন কালপ্রিট। আর দেখুন, ছাত্রদেরকে সামনে রেখে অ্যাকশন নেওয়া কঠিন, তাদের বিরুদ্ধে গুলি চালানো বা নির্বিচারে ফোর্স ব্যবহার করা যায় না, কিন্তু জেনুইন স্টুডেন্ট প্রোটেস্ট থেকে সরে গেলে যারা তাদেরকে শিল্ড হিসেবে ব্যবহার করেছিল তারা একা হয়ে যাবে। তখন শুরু হবে আসল ইনভেস্টিগেশন, আসল পলিটিক্যাল কনফ্রন্টেশন এবং পার্লামেন্টের ভেতরে ফুল এক্সপোজার। তাই ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনকে শুধু একটি রেজিগনেশন হিসেবে দেখলে ভুল হবে। এটা হয়তো এমন একটি ট্যাকটিক্যাল মুভ যার মাধ্যমে প্রথমে ছাত্রদেরকে শান্ত করা হবে, তারপর পার্লামেন্ট সচল করা হবে, শেষে পুরো নেটওয়ার্কটাকেই গোড়া থেকে উপড়ে ফেলা হবে। আর সামনে অনেক কিছু ডেভেলপমেন্ট হতে চলেছে, অনেক বড় বড় ঘটনা ঘটবে। যারা এতদিন ছাত্রদের সামনে রেখে নিজেদের এজেন্ডা চালাচ্ছিল, এবার তাদের পরিচয়, ফান্ডিং, প্ল্যানিং সব কিছু সামনে বেরিয়ে আসবে। আর আপনাদের কি মনে হয় গভর্নমেন্ট এদের সাথে কি করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।